এই হচ্ছে নীলমাধব মন্দির। অন্নভোগ খাচ্ছি, অন্নভোগের 120 টাকা করে নিল। নীলমাধব দর্শন না হইলে জগন্নাথ দর্শন পুণ্য লাভ হয় না। এটা পুরী লোকাল মেমো ট্রেন যাচ্ছে। এতক্ষণ পরে পাহাড় দেখতে পেলাম, আর এত সুন্দর লাগছে। পাহাড়ের উপরে একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে শিবের মন্দির। কি সুন্দর লাগছে সামনে রাস্তাটা, সামনে পাহাড়, দুপাশে ফাঁকা মাঠ, দারুণ লাগছে রাস্তাটা। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আছি পুরীতে। আর পুরীর থেকে আজকে আমরা যাব জগন্নাথ দেবের আদিস্থান নীলমাধবের মন্দির। হ্যাঁ, এখান থেকে পুরীর থেকে 3.5 ঘন্টা মতো, 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে যেতে। আর আমরা এখান থেকে গাড়ি একটা ভাড়া করেই যাব, পুরো জার্নিটাই তোমাদের দেখাবো। আর মন্দিরটা সম্পর্কে আমি কিছুটা বলে দিই যে এটা নয়াগড় জেলার, উড়িষ্যার নয়াগড় জেলার মহানদীর তীরে মন্দিরটি পাহাড়ের চূড়াতে অবস্থিত। আর এটি পুরীর জগন্নাথ দেবের আদি স্থান হিসেবে পরিচিত, যেখানে শবরাজ বিশ্বাবসু নীলমণি বা নীলমাধব রূপে ভগবান বিষ্ণুর পূজা করতেন। আর মন্দিরটি জগন্নাথ সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এটাকে আদি জগন্নাথ হিসাবে নামে পরিচিত। তো আমরা চলো আজকে যাই নীলমাধবের মন্দির দর্শন করতে। তো আমরা নীলমাধব যাচ্ছি, গাড়ি নিয়েছি আমরা, গাড়ি করে এখান থেকে নীলমাধব যাব। সমুদ্রের ধারেই রয়েছে, এই দেখো সমুদ্র দেখিয়ে দিচ্ছি। এই স্বর্গদ্বার, এই স্বর্গদ্বারের সামনে থেকে আমরা গাড়ি নিয়ে নিলাম, এই সমুদ্র। এবার এখান থেকে আমরা স্টার্ট দেবো নীলমাধবের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি। দারুণ ভিউ, দারুণ লাগছে যেতে, খুব সুন্দর লাগছে দেখতে। রাস্তা খুব সুন্দর, এই রাস্তাটা নতুন হয়েছে। এই সমুদ্র, দারুণ লাগছে ভিউটা। ভুবনেশ্বর 67 কিলোমিটার, পিপলি 38, সাক্ষীগোপাল 23। উড়িষ্যার রাস্তাঘাট এখন খুব সুন্দর। রাস্তার ধারে কি সুন্দর ফুলের গাছগুলো, এত সুন্দর লাগছে দেখতে, মানে দারুণ লাগছে। রাস্তা 4 লেনের রাস্তা, রাস্তায় কোনো মানে গর্ত নেই, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, প্লাস সাইডে লেনে এত সুন্দর ফুল গাছগুলো লাগানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো জার্নিটা খুব ভালো লাগছে। এটা হচ্ছে পুরীর বাস স্ট্যান্ড। হ্যাঁ, এই যে বাস টার্মিনাস, এখান থেকে সব বাস ছাড়ে। টুরিস্ট আছে, টুরিস্ট বাস স্ট্যান্ড এটা। তাহলে এখান দিয়ে সাক্ষীগোপালের রাস্তা চলে যাচ্ছে লেফট সাইড দিয়ে, আর সোজা ভুবনেশ্বর, আর লেফট সাইড দিয়ে চলে গেলে সাক্ষীগোপাল। এই যে লেফট সাইডে এই রাস্তাটা, নিচের দিকে রাস্তাটা, এটা ভুবনেশ্বর চলে গেল সোজা। ট্রেন যাচ্ছে, ট্রেন আসছে একটা। দেখি এটা মনে হচ্ছে মিমো ট্রেন। হ্যাঁ, মিমো ট্রেন যাচ্ছে। এই যে এটা পুরী লোকাল মেমো ট্রেন যাচ্ছে। এতক্ষণ পরে পাহাড় দেখতে পেলাম, আর এত সুন্দর লাগছে। পাহাড়ের উপরে একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে শিবের মন্দির। মানে জানি না এখানে দেখা, মানে ক্যামেরাতে আসছে কিনা, কিন্তু আমাদের চোখে এত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। এই যে পাহাড়ের মাথায় ছোট্ট ওই যে শিবের মন্দির, খুব সুন্দর লাগছে। সাদা রঙের সবুজের মধ্যে সাদার যে ইয়েটা ফুটে উঠেছে, জিনিসটা কম্বিনেশনটা মানে খুব ভালো লাগছে দেখতে। কি সুন্দর লাগছে সামনে রাস্তাটা, সামনে পাহাড়, দুপাশে ফাঁকা মাঠ, দারুণ লাগছে রাস্তাটা। পাহাড়ের মাঝখান দিয়ে উঁচু নিচু রাস্তা, আপ অ্যান্ড ডাউন। কিন্তু এখানে এই রাস্তাটার একটা সবচেয়ে মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে প্রচুর বাম্পার আছে। এখান থেকে রায়পুর 531 কিলোমিটার, ফুলবানি 182 কিলোমিটার, দাসপাল্লা 100 কিলোমিটার, নয়াগড়, এই যে নয়াগড়ে আমরা যাব 59 কিলোমিটার, এখনো 60 কিলোমিটার
কাছাকাছি আমরা যেতে হবে। নয়াগড়েই তো ইয়েটা, কান্টিলো। তো আমরা পৌঁছে গেছি নীলমাধব মন্দিরে। আর এই যে পার্কিং এ নামলাম, আমাদের গাড়িটা রেখে দিলাম এখানে। এবার আমরা মন্দিরে যাচ্ছি। নীলমাধবের মন্দিরে প্রায় গাড়িতে লাগলো 3.5 ঘন্টার কাছাকাছি লাগলো, 3 ঘন্টা 15 মিনিট মতো লাগলো। রাস্তা খুব একটা ভালো না। তো চলো মন্দিরে যাওয়া যাক। এ হচ্ছে নীলমাধবের মন্দির। এখান থেকে 50টা সিঁড়ি আছে। আর এখানে উঠতে গেলে 54, এখানে 54টা সিঁড়ি আছে। এই 54টা সিঁড়ি। আচ্ছা, এটা অরুণ স্তম্ভ। জগন্নাথ দেবের যেরকম আছে জগন্নাথ পুরীর মন্দিরে সিংহদ্বারে, সেম এইটা হচ্ছে অরুণ স্তম্ভ ফার্স্ট। আচ্ছা, এটা কি মন্দির? বাটা মঙ্গলা মন্দির। এটা অরুণ স্তম্ভ। আচ্ছা, এখান থেকে জল হাত পা ধোয়ার জন্য। জগন্নাথ দেব, এটা রাসবিহারী মণ্ডপ, এই যে। আর এটা হচ্ছে রঘুনাথ মঠ। এটা হচ্ছে রঘুনাথ মঠ। এটা কি মন্দির আছে? রাসবিহারী মণ্ডপ। এটা রাসবিহারী মণ্ডপ, রাসযাত্রা হয়। আচ্ছা, এখানে রাসযাত্রা হয়। হ্যাঁ, এই হচ্ছে মণ্ডপের পূর্ব দ্বার। এটা, এটাকে সিংহদ্বার বলে। এখানে প্রথমে জগন্নাথ দেবের পতিত পাবন, যেটা পতিত পাবন, মহাপ্রভুর পতিত পাবন। নীলমাধব হচ্ছে নারায়ণ, উনি হচ্ছে চতুর্ভুজ ভগবান। ওনার উপর দোনো হাত থেকে শঙ্খ চক্র, নিচে দোনো হাতে লক্ষ্মী মাতা সরস্বতী মাতা আছে, চরণে উনার গঙ্গা। তোমার শরীরে আমার শরীরে যেরকম ঘাম প্রবাহিত হয়, প্রভু নীলমাধবের বাঁ চরণ থেকে সেরকম ঘাম প্রবাহিত হয়। নীলমাধব দর্শন না হইলে জগন্নাথ দর্শন পুণ্য লাভ হয় না। এখানে সর্বপ্রথমে জঙ্গল ছিল, তার মধ্যে গুহা ছিলাম। গুহার মধ্যে প্রভু নীলমাধব লুকায়িত ভাবে ছিল। এখান থেকে নীলমাধব থাকার কথা কেউ জানে না। একটা লোক ছিল এখানে, উনার নাম হচ্ছে বিশ্বাবসু। উনি হচ্ছে সবর রাজা, যেটাকে বাংলা ভাষা দিয়ে বলা যায় বেদ, আমার উড়িয়া ভাষা থেকে বলা যায় সবর। উনি বিশ্বাবস সবর রাজা প্রত্যেক দিনে আসে, ভগবান নীলমাধবকে এখানে পুজো করে মহানদীর জল নিয়ে আসে, ওনাকে স্নান করায়। অনেক দিন পুজো করার পরে তার মেয়ে ছিল ললিতা। ললিতাটা বিয়ে হচ্ছিল না। সবর জাতির নিয়ম ছিল, যেই ছেলেকে যে মেয়ে স্পর্শ করবে তার সঙ্গে তার বিয়ে করা যাবে। রাজা ইন্দ্রদুম্ন মন্দিরটা তুলাই ছিল। মন্দিরটাকে বিগ্রহ ছিল না, শূন্য মন্দির ছিল। এই মন্দিরে কাহাকে পুজো দিতে হবে এই কথাটা কেউ জানছিল না। রাজা ইন্দ্রদুম্ন চারিদিকে 4টা দূত পাঠাইছিল। যে ছিল বিদ্যাপতি ব্রাহ্মণ, এখান থেকে আসছিল। আসিবার সময়ে মহানদীর ধারে স্নান করেছিল। ললিতা আখির জন্য চোখ বন্ধ করে কানামাছি খেলেছিল। কানামাছি খেলিবার সময়ে ললিতা বিদ্যাপতি ব্রাহ্মণকে স্পর্শ করেছে। তার যত বন্ধু ছিল ওনার বাবার কাছে নিয়ে বলল, তোমার মেয়ে এই ছেলেকে স্পর্শ করেছে, উনার সঙ্গে তুমি বিয়ে দাও। ললিতার সঙ্গে বিদ্যাপতি ব্রাহ্মণ বিয়ে হইল। বিয়ে হবার পরে বিদ্যাপতি ব্রাহ্মণ উনার বাড়িটাকে থাকেছে। বিদ্যাপতি দেখে তো প্রত্যেক দিন সকাল থেকে বিশ্বাবরাজা চলে আসে, সন্ধ্যার সময় যায়। উনার মনে সন্দেহ হইল। ললিতাকে জিজ্ঞাসা করলাম যে তোমার বাবা কোথায় যায়, কিরকম কাজ করে আমাকে বলেন। উনি বলেছে যে আমার বাবা প্রভু নীলমাধবকে পূজা করিবার জন্য যায়। বিদ্যাপতি বলল, আমি একটু যাব, নীলমাধবকে দেখে আসবো। বিদ্যাপতি যখন বলেছে, ললিতা বলল, তুমি যা যাবে তোমার সঙ্গে একটা শর্ত থাকবে। শর্তটা কি না, আখির জন্য চোখ বন্ধ করে তুমি যাবো, তোমাকে রাস্তা দেখা হবে না। ললিতার কথা শুনে বিদ্যাপতি বলল যে আমি এরকম যাব, আমি রাস্তা নাই দেখতে পারবো না, তার কিরকম আমি নীলমাধবকে নিয়ে যেতে পারবো। উনি বলল যে আমাকে যে সর্ষ দাও। সর্ষ নিয়ে রাস্তা থেকে ফেলতে ফেলতে আখির জন্য চোখ বন্ধ করে এখানে আসছিল। আসে প্রভু নীলমাধবকে দর্শন করেছিল। এখানে নীলমাধবকে দর্শন করে পাহাড়টাকে ঘুরে দেখেছিল। এখানে একটা কুণ্ড আছে, রোহিণী কুণ্ড। জগন্নাথ দেবের মন্দিরে
যেরকম রোহিণী কুণ্ড আছে, প্রভু নীলমাধব মন্দিরে এখানে একটা কুণ্ড আছে, ওনার নাম হচ্ছে রোহিণী কুণ্ড। তার কাছে একটা বট গাছ ছিল, তার উপরে একটা কাক পাখি বসেছিলাম। বিদ্যাপতিকে দেখে কাক পাখিটা কুণ্ডের মধ্যে পড়ে গেল। যখন পড়ে গেছে, উনি নারায়ণ রূপ ধারণ করেছে। বিদ্যাপতি বলল যে আমি এখানে পড়ে যাব, তাহলে আমি বৈকুণ্ঠ ধামে চলে যাব। ওনাকে আকাশ থেকে দবিবাণী হলো যে বিদ্যাপতি, তুমি যে কার্যের জন্য আসছো, সে কার্যকে আগে পূর্ণ করেন, তারপরে তুমি বৈকুণ্ঠ ধামে যাবো। বিদ্যাপতি কি করেছে না, সন্ধ্যার সময় আবার আখির জন্য চোখ বন্ধ করে ওনার বাড়ি থেকে চলে গেল। যাবার পরে অনেকদিন সময় শেষ হয়ে গেছে, যখন বৃষ্টি হইল, সরষে সব গাছ হয়ে ফুল টুল হয়েছে। বিদ্যাপতি চিন্তা করলাম এই সময়ে আমি যাব, নীলমাধবকে নিয়ে চলে যাব। ওনার মনে এরকম ভাবনা নিয়ে এখানে আসছে। যখন আসছিল, প্রভু নীলমাধব ওনাকে দর্শন দিল না। নীলমাধব বলেছে তোমার সঙ্গে আমি যাব না, আমাদের নামে তিনটা কাঠ বেসে যাব। নীল মাধব, নীল হইল জগন্নাথ, মা হইল সুভদ্রা, ধব হইল বলরাম। নীল মাধব নামে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বনা হয়েছে। এই মহানদী তাকে তিনটা কাঠ ভেসে গিয়েছিল। যায় জগন্নাথের কাছে যে সমুদ্র আছে, মহানদী ও সমুদ্র যেখানে সঙ্গম হয়েছে, এটাকে বলা যায় বাঙ্কি মহান। এই বাঙ্ক মহানটাকে তিনটা কাঠ লাগেছিল। তারপরে রাজা ইন্দ্রদ্যুম্ন তিনটা কাঠকে নিয়ে ওনার মন্দিরে রেখেছিল। যখন রেখেছে, যত কারিগর আসছে সবাই কারিগর এই কাঠটাকে গিয়ে কেটে কেটে পারলো না। যখন না কাটতে পারেছে, তারপর রাজা ইন্দ্রদ্যুম্ন, উনার রানী হচ্ছে গুন্ডিচা দেবী, বিদ্যাপতি ব্রাহ্মণ, উনি ভগবান নীলমাধবকে প্রার্থনা করলাম। ভগবান নীলমাধব বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে রাজা ইন্দ্রদ্যুম্নকে বলেছে, রাজা তুমি আমাকে 21 দিন টাইম দাও, 21 দিনের মধ্যে আপনি দরওয়াজা খুলবে না, যখন 21 দিন পূর্ণ হবে আপনি দরওয়াজা খুলে নেবে। রাজা শুনে বললো ঠিক আছে, আপনি যাও কাজ করো। যখন কাজ আরম্ভ হইলো, এরকম 13 দিনের মধ্যে মন্দিরটা কিছু শব্দ আসছে। যখন 14 দিন হইলো, মন্দিরটা কিছু শব্দ আসছে না। রাজা চিন্তা করলাম এ তো বয়স্ক লোক আছে, কিছু খাওয়া টাবা কিছু করে না, মরে যাবে, আমাকে ব্রহ্মতার দোষ লাগবে। উনি দরওয়াজা খুলে দিয়েছে। উনি খুলে দিয়েছে, দেখে জগন্নাথ দেবেরও হাত নেই, কান নেই, পাও নেই, সুভদ্রা মহারানীরও কিচ্ছু হয়েছে না। ওনাকে আকাশ থেকে দৈববাণী হইল, রাজা তুমি আমাকে চিনতে পারলো না, কলিযুগে এই রূপে সবাই ভক্তকে আমি দর্শন দিব। এই হচ্ছে মন্দিরটা বড়, বিশাল বড় এরিয়া, অনেক বড় এরিয়া মন্দির। এখানে মন্দিরে সবকিছু বিক্রি হচ্ছে, পুজোর সামগ্রী। এই হচ্ছে নীলমাধব মন্দির। এখানে প্রদীপ দেওয়া হয়। এখান দিয়ে হচ্ছে মহানদী সামনেই। মা লক্ষ্মীর মন্দির। বলরাম সুভদ্রা। এদিকে মহানদী আছে। এটা হচ্ছে ব্যাঘ্র দুয়ার। মহাপ্রসাদ এখানে দেওয়া হয়। তো মহাপ্রসাদ খেতে গেলে এইখানে মহাপ্রসাদের জায়গা হচ্ছে হনুমান টেম্পল। তো এটা হচ্ছে হনুমান টেম্পল। হচ্ছে হনুমান টেম্পল। এবার আমি দেখাবো মহানদী। এই হচ্ছে মহানদী, পাহাড়ের উপর মন্দিরটা, এই হচ্ছে পাহাড়ে, আর এই সামনে মহানদী দেখা যাচ্ছে।
অনেক বড় চওড়া নদী, অর্ধেকটা বালি আর অর্ধেকটা জল রয়েছে, মহানদী। আর পিছনের দিকে পাহাড় আছে, খুব সুন্দর লাগছে দৃশ্যটা, খুব সুন্দর পাহাড়ের। এই হচ্ছে মহানদী। খুব সুন্দর দৃশ্যটা লাগে, এই দেখো ওদিকে পাহাড়, নদী, সব সুন্দর লাগছে দৃশ্যটা। কিছু কিছু জায়গায় নৌকা ভ্রমণও হচ্ছে এদিকটা, কিন্তু অনেক বড় এরিয়া এদিকটা। এই যে নীলচক্র উপরে, নীল মাধবের নীলচক্র। এই হচ্ছে নীলচক্র। আর এখানে হচ্ছে প্রসাদ দিচ্ছে, প্রসাদ, মহাপ্রসাদ। এখান থেকে প্রসাদ দেওয়া হয়, এই যে খাওয়া হচ্ছে সব। জল এনেছিস দাদিকে জল? আমি মন্দির চত্বরটা ঘুরে দেখাচ্ছি, চারিদিকে মন্দির। এটাই হচ্ছে প্রাচীন জগন্নাথ মন্দির। মন্দিরের কারুকার্য এত সুন্দর। दो चले 2 महीना हुए नीलमाधव चरणी तुलसी चंदा शराब चरणी तो भगवान के दान এই আছে নীলমাধব, নীলমাধবের দর্শন করে না। জয় নীলমাধব। তো আমরা এখানে অন্নভোগ খাচ্ছি। অন্নভোগের 120 টাকা করে নিল। এর মধ্যে দিয়েছে সাদা ভাত, মিষ্টি ভাত, পায়েস, ডাল, 2 রকম তরকারি, এটা চাটনি মতো দিয়েছে। এই হচ্ছে প্রসাদ। তো এটা আমরা খেয়ে নিই এখন।